के मामले वाले जब तारीख है कि नबी की जॉब चाहिए आता हो इनको उधर एक बता दे भी नहीं सब लोग जुड़ रहे हैं यूट्यूब में ये बातें नहीं हो पा रहा है इन्हें साउथ जुआर विरुद्ध प्रशासन के कठोर पदक्षेप ग्रहण करते হবে इन्हें साउथ जुआर विरुद्ध कठोर पदक्षेप ग्रहण करते হবে इन्हें साउथ जुआर विरुद्ध कठोर पदक्षेप ग्रहण करते হবে এই নেশা মুক্ত ত্রিপুরা করার স্লোগানের কি হলো বিজেপি সরকার জবাব চায় এই নেশা মুক্ত ত্রিপুরা করার স্লোগানের কি হলো বিজেপি সরকার জবাব চায় এই নেশা মুক্ত ত্রিপুরা করার স্লোগানের কি হলো বিজেপি সরকার জবাব চায় এই রাজ্য কেন্দ্রীয় দপ্তরের শূন্য পদগুলি পূরণ করা হচ্ছে না কেন বিজেপি সরকার জবাব চায় এই বছরে 50,000 চাকরি কি হলো বিজেপি সরকার জবাব চায় এই বছরে 50,000 চাকরি কি হলো বিজেপি সরকার জবাব চায় এই নেশা মুক্ত ত্রিপুরা করার স্লোগানের কি হলো বিজেপি সরকার জবাব চায় এই নেশা মুক্ত ত্রিপুরা করার স্লোগানের কি হলো বিজেপি সরকার জবাব চায় এই শিক্ষা কাজের দাবিতে ব্লক সেই লড়বে রাজ্যব্যাপী শিক্ষা কাজের দাবিতে ব্লক সেই লড়বে এই লক্ষ্যে আন্দোলন কেন্দ্রীয় রাজ্যের সমস্ত দপ্তরের শূন্য পদগুলি অবিলম্বে পূরণ করতে হবে এই কেন্দ্রীয় রাজ্য দপ্তরের সমস্ত শূন্য পদগুলি অবিলম্বে পূরণ করতে হবে নাহলে আন্দোলন চলছে রাজ্য সরকারের সমস্ত শূন্য করে অবিলম্ব পূরণ না খাই না রাজ্য সরকারের শূন্য করে অবিলম্ব পূরণ না খাই না
বছরে 50,000 কর্মসংস্থানের কি হলো? বিজেপি সরকার জবাব চাই। এই বছরে 50,000 কর্মসংস্থানের কি হলো? বিজেপি সরকার জবাব চাই। জবাব চাই, জবাব চাই, জবাব চাই। পরিবারে কর্মসংস্থানের প্রতিশ্রুতি কোথায় গেল? সরকারের শূন্যতার অভিনন্দন পূরণ না খান নাই। কেন্দ্র আমার রাজ্য সরকারের শূন্যতা তুলেছেন, বিজেপি সরকার জবাব মারো না। আমাদের এই রাজ্যে বিজেপি ক্ষমতাসীন হওয়ার আগে তারা রাজ্যের যুব অংশের মানুষকে বিভ্রান্ত করে বলেছিল 50,000 চাকরি করে দেব প্রতি বছর। আমরা তারপর দেখেছি 5 বছর তারা ক্ষমতায় থাকার পর 2023-এর বিধানসভা নির্বাচনে তারা পুনরায় ক্ষমতাসীন হয়েছেন। আমরা দেখেছি প্রতি বছর 50,000 চাকরি দেওয়ার পরিবর্তে গত 5 বছরে শুধু সংগঠিত ক্ষেত্রে সরকারি কর্মচারীর সংখ্যা আমাদের রাজ্যে 17,635 জন কমে গেছে। আমাদের এই রাজ্যে কর্মচারীর সংখ্যা, যারা মানুষকে, যারা যুবককে 50,000 চাকরি দেবে বলে চাকরি কেড়ে নিল, আজকে এই যুবক দিশাহীন, নেশায় ডুবে গেছে আমাদের রাজ্য। নেশায় অন্ধকার আছে আমাদের রাজ্য। টিওয়াইএফ এবং ডিওয়াইএফআই এই জন্যে আওয়াজ তুলছে, প্রতি হাতে কাজ চাই এবং আমাদের রাজ্যকে নেশামুক্ত সমাজ গড়তে চাই। অত্যন্ত দুঃখের সহিত বলতে হয়, বামফ্রন্ট সরকার থাকাকালীন যখন আমরা দেখেছি বামফ্রন্ট সরকার প্রতি বছর নতুন নতুন প্রকল্প করে যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিত, নতুন স্কুল, নতুন কলেজ, নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে দিত। আমরা এই সরকার আসার পর দেখেছি রিহ্যাব সেন্টার খোলার রমরমা চলছে। রিহ্যাব সেন্টার খুলে ব্যবসা বাণিজ্য চলছে। বামফ্রন্ট সরকার থাকাকালীন সময়ে আমাদের রাজ্যে এই ধরনের রিহ্যাব সেন্টার আনাচে কানাচে গ্রামগঞ্জে আমরা দেখতে পাইনি। এখন বাধ্য হয়ে রাজ্যের যুব সমাজ যখন নেশাগ্রস্ত হয়ে পড়েছে, রিহ্যাব সেন্টার খুলে তাদেরকে কিভাবে সেখানে উদ্ধার করা যায় তার একটা পথ খোঁজার চেষ্টা করছে। সেটাও একটা বিভ্রান্তিকর পথ। যদি না নেশায় ডুবে যেত যুব সমাজ, যদি না ইনজেকশন ট্যাবলেট খেয়ে আমাদের যুব সমাজ নেশাগ্রস্ত হতো, আজকে আমাদের রাজ্যের যুবরা তারা বিপথে চলে যেত না।
রিহেব সেন্টার খোলার তো কোনো প্রয়োজন ছিল না, কিন্তু সুংতামনুক্ষা বারবার যুবক সমাজ, ছাত্র সমাজ নিজেরা বাতা মানাই সমগ্র অংশ নিবরগ্ন বারবার ঠকাই খা 25 বছর বামফ্রন্ট কোনো কিছু খায়া 25 বছর নাকি বামফ্রন্ট কোনো কিছু খায়া এই যে বিলোনিয়া শহর নে সাব ডিভিশনাল হসপিটাল সাবনি সময় নে ও বিলোনিয়া শহর নে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজ সাবনি সময় নে এই যে সভা সংতাবক খেলাই দেব বুঝকাংনি এই মার্কেট সেট বামফ্রন্ট সরকার তংফ্র অবন সামং খেলাই মানে বরং তামহিনে বুঝনের চেষ্টা খালাইকা একটা নেতিবাচক পরিমণ্ডল তৈরি খালাই বরং এই বিশিং বিভ্রান্তিকর একটা পরিবেশ তৈরি খেলেন চেষ্টা খালাইকা বরং ভুল বুঝনের চেষ্টা খালাইকা সরকার বো ভাই খেল আঙানি কক বেশি সানানি সুযোগ করে সিনি প্রধান বক্তাও জায়গা দङ খরক নাই বড় কক কলক সানাই নাংমানি কক সানাই বরনি খুক্তিসুন কক খানা নাই কিন্তু তিনি অজাগাংশা নাই যে যুব সমাজ আজকে বিলোনিয়ার এই শহরে তাদের পদদলিতে পদকম্পিত করেছে তারা সারা রাজ্যে এই পদকম্পনের যে দেও তারা আশ্রে পড়বে এই পদকম্পনের দেও সারা রাজ্যে আশ্রে পড়বে আগামী 23 তারিখ কুমারঘাট 29 তারিখ আগরতলা শহরে আমরা আরো বড় আকারে আমরা ডিওয়াইএফআই টিওয়াইএফ যাথা করব সমাবেশ করব আপনাদের প্রতি এই সংক্ষিপ্তটুকু কথা বলে আবারও সকলের প্রতি নমস্কার জানিয়ে আমার কথা বলা শেষ করছি ইনকলাব জিন্দাবাদ বাম পরিষদীয় দলনেতা কমরেড জিতেন চৌধুরী উপস্থিত আছেন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক কমরেড নবারুণ সভাপতি কমরেড পলাশ উপস্থিত আছেন টিওয়াইএফ এর সাধারণ সম্পাদক কমরেড কুমুদ সভাপতি কমরেড কৌশিক দা এবং দুইজন বিধায়ক কমরেড দীপঙ্কর দা এবং কমরেড অশোক মিত্র সহ যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন আমি সবাইকে প্রথমে আমাদের সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এছাড়াও আরও অনেক মানুষ এখানকার যারা ব্যবসায়ী বন্ধুগণ যারা মাইকের আওয়াজের মধ্যে দিয়ে আমাদের কথা শুনছেন তাদের সবাইকেও সংগ্রামী অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি আমার বক্তব্য শুরু করবার আগে একটা বিষয় এখানে উত্থাপিত করতে চাই। আজকে 15ই সেপ্টেম্বর আমরা যেমন এই দিনটাকে দাবি দিবস হিসেবে পালন করে থাকি সারা ভারতবর্ষ জুড়ে, ঠিক তেমনি এবছর সারা দেশ জুড়ে 15ই সেপ্টেম্বর বিশ্ব জলবায়ু ধর্মঘট দিবস হিসেবে পালন হচ্ছে। আমাদের ভারতবর্ষে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ থেকে ধরে ত্রিপুরার বিজ্ঞান মঞ্চ থেকে ধরে কেরালার বিজ্ঞান মঞ্চ যেখানে যেখানে বিজ্ঞান মঞ্চের সংগঠন রয়েছে তারা আজকের দিনে এই বিশ্ব জলবায়ু ধর্মঘটকে সমর্থন করেছে এবং অন্যান্য গণসংগঠনের কাছে আবেদন রেখেছে যে এই আন্দোলনে যুক্ত হওয়ার জন্য। তাই আমি আজকে এই মঞ্চ থেকে বলতে চাই যে তারা যে বিশ্ব জলবায়ু ধর্মঘটের আজকে বিশেষ দিন পালন করছে তাকে আমরা ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ এর পক্ষ থেকে সমর্থন করছি। আমি আপনাদেরকে প্রথমে জিজ্ঞাসা করতে চাই একটা কথা আমার কথা বলবার আগে, যে আপনারা কেমন আছেন? এই তো প্রখর রৌদ্র, ত্রিপুরায় রাজনীতির পারদ হচ্ছে প্রতিদিন উত্তপ্ত হয়ে থাকে, বিধানসভার অভ্যন্তরে থাকে, রাস্তার লড়াইতে থাকে। এই সময় দাঁড়িয়ে আপনারা কেমন আছেন আমি আপনাদেরকে প্রথমে প্রশ্ন করতে চাই। আমি হলফ করে এখানে আপনাদেরকে বলতে পারি এখানে যারা আমাদের কথা শুনছেন কেউ হয়তো আমাদের বামপন্থীদের পক্ষে, কেউ হয়তো বামপন্থীদের বিপক্ষে, আপনারা কেউ ভালো নেই, কেউ বুকে হাত রেখে বলতে পারবেন না যে আপনারা এই সময় দাঁড়িয়ে ভালো আছেন। বিশেষ করে ত্রিপুরার যারা যুব জন অংশ তারা কেউ ভালো নেই। তার কারণ আমাদের ভারতবর্ষে এই যে আগস্ট মাস আমরা অতিক্রম করে আসলাম, এই আগস্ট মাসে বেকারত্বের হার ছিল 7.95%। আর এই আপনাদের রাজ্য ত্রিপুরা, যাকে আপনারা প্রাণের অন্তর থেকে ভালোবাসেন, এই ত্রিপুরার বেকারত্বের হার আপনারা জানেন, এই ত্রিপুরার বেকারত্বের হার ছিল 14%-এর বেশি। ভারতবর্ষে যা হার
তার থেকে প্রায় দ্বিগুণ হার হচ্ছে এই ত্রিপুরাতে। তাই এই ত্রিপুরার যুব জনঅংশ কখনো ভালো থাকতে পারে না। শুধু ত্রিপুরার যুব জনঅংশ নয়, সারা ভারতবর্ষের যুবরা আজকে বেকারত্বের জ্বালায় প্রতিদিন জ্বলছে। কিন্তু আপনারা জানেন, আপনারা শুনেছেন একটা শব্দ, যে শব্দটা আপনাদের এই রাজ্যে বিজেপির নেতারা বারংবার উচ্চারণ করেছে। যেখানে যেখানে রাজ্যে নির্বাচন হয়, বিজেপি সর্বভারতীয় নেতারা এবং তাদের প্রধানমন্ত্রী পর্যন্ত গিয়ে যেই কথা সবসময় বলেন, যে ডবল ইঞ্জিনের সরকার, যে ডবল ইঞ্জিনের সরকার তৈরি হলে নাকি উন্নয়ন নাকি দ্বিগুণ গতিতে হবে। আমরা ডিওয়াইএফআই, আমরা টিওয়াইএফ প্রশ্ন করতে চাই, ত্রিপুরাতে তো ডবল ইঞ্জিনের সরকার, তাহলে এখানে বেকারত্বের হার এই জায়গায় পৌঁছালো কোথায়? শুধু ত্রিপুরায় নয়, আপনি তাকান ওই হরিয়ানার দিকে, যেখানে বিজেপি সরকার রয়েছে। শেষ 5 বছরে ভারতবর্ষের বুকে যে রাজ্যে সবথেকে বেশি বেকারত্বের হার, সেই রাজ্যটার নাম হচ্ছে হরিয়ানা। আমরা প্রশ্ন করতে চাই বিজেপির কাছে, যে সেখানে তো আপনাদের ডবল ইঞ্জিনের সরকার, তাহলে সেখানে বেকারত্বের হার এত বেশি কেন? আমরা প্রশ্ন করতে চাই আপনাদের পাশের রাজ্য আসাম, সেখানে তো রাজ্যে বিজেপি সরকার রয়েছে, সেখানে বেকারত্বের হার এত বেশি কেন? আসলে ডবল ইঞ্জিনের সরকার মানে কোনো দ্বিগুণ উন্নয়নের গল্প নয়। ডবল ইঞ্জিন সরকার মানে হচ্ছে বেশি করে সেখানকার মানুষকে শোষণ করা, শোষণের জাতাকলে নিংড়ে নিয়ে শুধুমাত্র বিজেপির যে ধর্মের রাজনীতি, ভেদাভেদের রাজনীতি, প্রতিদিন যেভাবে বেকারত্বের সংখ্যা বাড়িয়ে দেওয়ার রাজনীতি, সেটাকে শক্তিশালী করা। আজকে ত্রিপুরার যুব অংশের সাথে সাথে ভারতবর্ষের সমস্ত যুব অংশ সেটা বুঝতে পারছে। আপনারা প্রশ্ন করবেন না, আজকে 15ই সেপ্টেম্বর দাবি দিবসে আমরা ডিওয়াইএফআই, আমরা টিওয়াইএফ প্রশ্ন করতে চাই এই রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী মাননীয় মানিক শাহর কাছে, যে আপনার রাজ্যে নির্বাচনের আগে, যে নির্বাচনে প্রথম আপনারা ত্রিপুরার বুকে সরকার তৈরি করেছিলেন, এর আগের যে বিধানসভা নির্বাচন, তার আগে আপনারা কি কি প্রতিশ্রুতি দিয়েছিলেন সেগুলো একবার আপনারা নিজেরা মনে করবেন না? আমরা শুনেছিলাম এই বিজেপি নেতাদের মুখে, মিসড কলে চাকরি, ঘরে ঘরে রোজগার, 100 দিনের কাজ নাকি 200 দিন হয়ে যাবে, আরো নাকি কত নিয়োগ হবে, সরকার আসলে নাকি প্রথম বছরে 50,000 নিয়োগ তারা করে দিবে। 5 বছর তো সরকার চালিয়েছেন, 6 বছর সরকার চালাচ্ছেন, একবার শ্বেতপত্র প্রকাশ করে বলে দিন না এই ত্রিপুরার যুব জনঅংশের কাছে, মানুষের কাছে, যে তাদের কর্মসংস্থানের জন্য আপনারা কি কি করেছেন। আপনারা নাকি 100 দিনের কাজকে 200 দিন করবে। আর আমাদের অভিজ্ঞতা কি, এই রাজ্যের বিজেপি নেতারা, বিজেপির মুখ্যমন্ত্রী আপনাদেরকে বোকা বানাচ্ছেন, বিভ্রান্ত করছেন। মুখে বলছেন 100 দিনের কাজকে 200 দিন করে দেব। ভারতবর্ষে আমরা কি দেখছি, এই যে ভারতবর্ষের বুকে শেষ যে বাজেট হয়ে গিয়েছে, সেই বাজেটে এই 100 দিনের কাজের যে প্রকল্প MNREGA আপনারা জানেন, সেই রেগা প্রকল্পে প্রায় 30% আগের বারের যে বাজেট ছিল তা থেকে কমিয়ে দেওয়া হয়েছে। প্রশ্ন করবেন না যে কোন উন্নয়নের জোয়ারে বাজেট কমিয়ে দিয়ে 100 দিনের কাজকে 200 দিন করা যায়? দেখবেন বিজেপি নেতাদের কাছে কোনো উত্তর নেই। আপনারা প্রশ্ন করুন, সত্য জানতে চান, দেখবেন গুজবির এই যে মুখোশ পরা, সেই মুখোশটা হচ্ছে ছিঁড়ে পড়ে যাবে, আসল রূপ আপনাদের সামনে চলে আসবে। আমরা বলতে চাইছি, এই বিজেপি সরকার একবার চেষ্টা করেছিল যে ভারতবর্ষের বুকে 100 দিনের প্রকল্পকে কতটা সংকুচিত করে যায়। তারা মনে করেছিল সংসদের অভ্যন্তরে আলাপ আলোচনা না করে বিল নিয়ে আসবে, যে ভারতবর্ষের সব জায়গায় আর 100 দিনের কাজ থাকবে না, মাত্র কয়েকটা জেলার অভ্যন্তরে থাকবে। বিরোধীরা গর্জে উঠেছিল, আমরা ডিওয়াইএফআই টিওয়াইএফ গর্জে উঠেছিলাম। বিজেপি সে কাজ করতে পারেনি, ঘুরপথে এখন ওই বাজেট কমিয়ে দিয়ে এই কাজ করছে। আপনারা বুকে হাত রেখে বলুন তো, এখন ত্রিপুরার বুকে আপনারা সঠিকভাবে 100 দিনের কাজ পান? এই আমি আসার আগে একটা তথ্য দেখছিলাম, আপনাদেরকে বলতে চাই এবং বিজেপি নেতাদেরকে প্রশ্ন করতে চাই, যদি উত্তর থাকে এই মঞ্চে এসে উত্তর দেবেন, এই মঞ্চের মাইক আমি আপনাদের জন্য ছেড়ে দেব। এই তথ্য পরিসংখ্যান বলছে
যে এই বছর 2023-24 সালে যে এমএনরেগায় যে কাজে নাম নথিভুক্ত হয়েছে, আগস্ট মাস পর্যন্ত মাত্র 5 মাসে প্রায় 17 কোটি মানুষ ইতিমধ্যে তারা নাম নথিভুক্ত করেছে। তার আগের অর্থবর্ষে সংখ্যাটা কত ছিল? তার আগের অর্থবর্ষে সংখ্যাটা ছিল মাত্র 14 কোটি। 5 মাসের মধ্যে 3 কোটি বেড়ে গিয়েছে। এই 3 কোটি বেড়ে যাওয়ার মধ্যে আপনার রাজ্য ত্রিপুরাও রয়েছে, আপনার এই বিলোনিয়া রয়েছে, আপনি যে জেলা থেকে আসছেন সেই জেলারও অনেকের নাম রয়েছে, যারা অন্য কোনো কোথাও কাজ করতো সেই কাজ চলে গিয়েছে, এখন 100 দিনের কাজ করবার জন্য নাম নথিভুক্ত করতে বাধ্য হয়েছে। আমরা প্রশ্ন করতে চাই এই রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহার কাছে, বিজেপি নেতাদের কাছে, কেন আজকে ত্রিপুরার যুবদেরকে পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে কাজ করতে যেতে হয়? যাচ্ছে অন্য রাজ্যে কাজ করতে কারণ নিজের রাজ্যে পেটের ক্ষুধা মেটে না, বৃদ্ধ বাবা মাকে ওষুধ কিনে দিতে পারে না, রোজগার নেই, বাইরে গিয়ে কাজ করতে হবে, গায়ে গতরে খাটতে হবে, যা ইনকাম করবে ত্রিপুরায় দেশের মাটিতে পাঠিয়ে অন্তত দুবেলা দুমুঠো পেটের ভাত জোগাড় করা যাবে। তারা তো যাচ্ছে কাজ করতে বাইরে, আর ফিরে আসছে ওই কফিন বন্দি হয়ে লাশ ফিরে আসছে। এই যে এখানে উপস্থিত আছে আমাদের টিওয়াইএফ এর নেতৃত্বরা, আমরা 2 মাস আগে গিয়েছিলাম এরকম 2টো পরিবারের কাছে, ওই বক্সনগরে একটা পরিবার এবং দক্ষিণ চুরিলামের একটা পরিবারের কাছে। 18 বছরের একটা ছেলে, যেই ছেলেটা পড়াশোনা করবে, নিজের ভবিষ্যৎকে সুনিশ্চিত করবার জন্য উঠে পড়ে লাগবে, সেই বয়সের একটা ছেলে বাধ্য হয়েছে যেতে বাইরে কাজ করতে, করতে গিয়ে মারা গিয়েছে। তার মায়ের চোখের জল থামছিল না। যখন আমরা তার বাড়িতে গিয়ে পৌঁছেছিলাম আমরা বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম, কি বলবো। কিন্তু আমরা মানিক শাহকে প্রশ্ন করতে চাই যে আপনার মনটা কাঁদে না যে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে আপনি সরকার তৈরি করেছেন, আজকে মায়ের চোখের জল ঝরে পড়ছে সেই মিথ্যে প্রতিশ্রুতির জন্য? আপনি কিছু বলবেন না? তার মা আমাদেরকে বলেছে সরকারের কোনো সহযোগিতা পায়নি। দক্ষিণ চরিলামে গিয়েছিলাম একটা পরিবারের কাছে, 2 ভাই, একজনের বয়স 19 বছর, একজনের বয়স 21 বছর, আসামে গিয়েছিল কাজ করতে গিয়ে দুর্ঘটনা ঘটেছে, 2 ভাই মারা গিয়েছে। এক ভাই যখন মারা যাচ্ছে আরেক ভাই ঝাঁপিয়ে পড়েছে ভাইকে বাঁচাবার জন্য, দুজনেই মারা গিয়েছে। টালির চাল ভেঙে পড়ছে, ঠিকমতো ঘরে খাবার নেই। বিজেপির একজন নেতা মন্ত্রীও তাদের পরিবারের কাছে পৌঁছে যায়নি, সরকার কোনো সহযোগিতা করেনি। এরপরেও আপনারা চুপ করে বসে থাকবেন না? এরপরেও আর ত্রিপুরাবাসী চুপ করে বসে থাকতে পারে না, রাস্তায় আমাদেরকে নামতে হবে। আর হ্যাঁ, আমরা টিওয়াইএফ আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, এই লড়াইতে আমরা সবার সামনে সারিতে থাকব। আপনারা নির্বাচনের পরে এই ত্রিপুরার বুকে প্রচুর আক্রমণ করেছেন বামপন্থীদের ওপরে, কাউকে প্রাণে মেরেছেন, যার রোজগার সমস্ত ছিল পুড়িয়ে দিয়েছেন, বাসস্থানটুকু রাখেননি, পরীক্ষায় পাশ করার সার্টিফিকেটটুকু পর্যন্ত পুড়িয়ে দিয়েছেন, এখনো বাসায় ঢুকতে পারছেন না। তারপরেও আমরা বামপন্থীরা বলছি, হ্যাঁ আপনাদের জন্য আমরা রাস্তায় থাকব, কোনো কেউ আমাদের মাথা নত করতে পারবে না। আমরা শুধু বিজেপির উদ্দেশ্যে একটা কথা এখানে বলতে চাই যে স্বয়ং হিটলারের মতো স্বৈরতান্ত্রিক ফ্যাসিস্ট তারা কোনোদিনও কমিউনিস্টদেরকে, বামপন্থীদেরকে শেষ করতে পারেনি। হিটলার যখন বিজয়ের রথ নিয়ে এগিয়ে চলেছে সারা পৃথিবী জুড়ে, কেউ যখন তার সেই অশ্বমেধ ঘোড়াকে রুখতে পারছে না, তখন কমিউনিস্টের সেই যে জায়গা ছিল সোভিয়েত ইউনিয়ন তৎকালীন, তখন স্টালিনের নেতৃত্বে সেই হিটলারকে পরাজয় স্বীকার করতে হয়েছিল। হিটলার পারেনি। আপনারা কারা যে আমাদেরকে রুখে দেবেন? হ্যাঁ, আজকে মারছেন, আমরা আমাদের শহীদের তালিকাটা বড় হচ্ছে, কেউ বাড়ি ছাড়া হচ্ছে, কিন্তু একজনও আজকে আপনাদের সামনে মাথা নত করেনি। আমরা মাথা নত করব না। এই বিজেপি আসলে গণতন্ত্র বিরোধী সরকার। এরা গণতন্ত্রের কোনো কিছু ভারতবর্ষের কোথাও রাখবে না। এই তো কিছুদিন আগে আপনাদের ত্রিপুরাবাসীর অভিজ্ঞতা হয়েছে, ওই ধনপুরে এবং বক্সনগরের নির্বাচনে কি অবাধভাবে ভোট লুট করেছে, পুরো প্রশাসনকে নামিয়ে দিয়েছে যে বিজেপিকে জেতাতেই হবে। আপনারা যদি জনগণের ভোটেই জিতে আসেন, তাহলে জনগণকে কেন আপনারা ভয় পাচ্ছেন? কেন আপনারা এই দুটো উপনির্বাচনে
মানুষকে ভোট দিতে দিলেন না। আপনারাও জানতেন, ত্রিপুরাবাসীও বিশ্বাস করছে না যে বক্সনগরে কখনো বিজেপি জিততে পারে, কিন্তু আপনাদের খাতায় কলমে গায়ের জোরে ভোটকে লুট করে মানুষের গণতন্ত্রকে হরণ করে আপনারা হয়তো খাতায় কলমে জিতেছেন, কিন্তু ত্রিপুরাবাসীর মন থেকে আপনারা আস্তে আস্তে মুছে যাওয়ার রাস্তাটা তৈরি করেছেন। এই বিজেপি আপনারা দেখেছেন সংসদের অভ্যন্তরেও কোনো বিরোধী পক্ষকে বলতে দেয় না। এই 2019 সালে যখন কেন্দ্রের সরকারে প্রথম বিজেপি এসেছে, আসার পরে প্রথম অধিবেশনে 35টা দানবীয় বিলকে পাশ করিয়েছে। 35টা দানবীয় বিল। আপনারা এতদিন কি জানতেন? আমরা কি জানতাম? সংসদের অভ্যন্তরে কোনো বিল পাশ হবে, সেই বিলের ওপরে আলোচনা হবে, বিরোধীরা গুরুত্বপূর্ণ মতামত দেবে। আমাদের দেশের সংবিধান বলছে সংসদের অভ্যন্তরে সরকার পক্ষের যেমন যতটুকু অধিকার রয়েছে, বিরোধীরও ঠিক ততটুকুই অধিকার রয়েছে। কিন্তু এই সরকারকে আমরা দেখেছি 19 সালের পরে প্রথম অধিবেশনে কোনো আলাপ আলোচনা না করে গায়ের জোরে যে সমস্ত বিরোধী সাংসদরা বিরোধিতা করতে চাইলেন, মার্শাল দিয়ে ঘাড় ধরে সংসদের অভ্যন্তর থেকে বার করে দেওয়া হলো। 35টা বিল হচ্ছে পাশ করিয়ে দিল। তার মধ্যে ছিল এই দানবীয় কৃষি আইন। পরবর্তী ক্ষেত্রে এই লাল ঝান্ডার নেতৃত্বে দেশ জুড়ে কৃষকদের আন্দোলন সেই কৃষি আইন বাতিল করতে বাধ্য করেছে। ইউএপিও এর মতো আইন তারা নিয়ে এসেছে। এই আইন আগে ছিল, এই আইনকে হচ্ছে আরো কঠিন করেছে। কঠিন করেছে কাদের জন্য? কোনো অপরাধী, কোনো দাঙ্গাবাজ, কোনো উগ্রপন্থীর জন্য নয়। কঠিন করেছে কাদের জন্য? বিরোধী পক্ষের জন্য। এখনো আপনারা গিয়ে দেখুন, ওই জেএনইউর ছাত্র নেতা উমর খালিদকে এই আইনের মধ্যে দিয়ে বিনা বিচারে মাসের পর মাস জেলের অভ্যন্তরে আটকে রেখেছে। এটা প্রয়োগ করা হচ্ছে বিরোধীদের ওপর। এটাই হচ্ছে বিজেপির আসল চরিত্র। আমরা দেখেছি এই সময় দাঁড়িয়ে বিরোধী পক্ষের কথা শুনে তাদের বক্তব্যকে যেসব মিডিয়া ভারতবর্ষের বুকে তুলে ধরবার চেষ্টা করেছে, তারা পর্যন্ত গ্রেপ্তার হয়ে গিয়েছে। আপনারা জানেন ওই ওয়ার্ল্ড নিউজের জুনেই যিনি সম্পাদক ছিলেন, তাকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করেছিল। এই দিল্লির পুলিশ যারা হচ্ছে বিজেপি সরকারের হাতের পুতুল হয়ে রয়েছে, যে কেন সে হচ্ছে বিরোধী পক্ষের কথা শুনে বিরোধী কণ্ঠস্বরকে মিডিয়ার মধ্য দিয়ে তুলে ধরবার চেষ্টা করছে। আমরা দেখেছি অন্যান্য সংবাদ মাধ্যমের ওপরেও একই রকম ভাবে আক্রমণ চলছে। তাই আমরা বলছি, এই বিজেপি হচ্ছে গণতন্ত্র বিরোধী সরকার। এরা শুধুমাত্র নিজের যা মনে করবে তাকে মানুষের ওপরে চাপিয়ে দেবে। তার জন্য যা করবার প্রয়োজন এরা করবে। মানুষ খুন থেকে, জেলে পড়া থেকে ধরে, বাড়িঘর জ্বালিয়ে থেকে ধরে এরা আর অন্য কোনো কিছু করতে পারে না। আমরা বলছি, আপনাদের মতাদর্শে যদি অতই জোর থাকে, তাহলে লড়াইটা মতাদর্শগত হোক। আমরা লড়তে রাজি আছি, বামপন্থীরা লড়তে রাজি আছি। এত অত্যাচারের পর আমরা রাস্তায় নেমে লড়াই করছি, কিন্তু ওরা লড়াইটা হচ্ছে মতাদর্শগত, নীতির বিরুদ্ধে নীতির লড়াইতে আর পারছে না। তাই তাদের লড়াই হচ্ছে গণতন্ত্রকে কণ্ঠরোধ করে দাও, বিরোধী পক্ষকে হচ্ছে ভারতবর্ষের বুক থেকে যে করেই হোক মুছে দাও। আজকে ত্রিপুরার কথা বলছি, ত্রিপুরার বুকে দাঁড়িয়ে আমাদের যে মূল স্লোগান, সেই স্লোগানের একটা বড় হচ্ছে নেশা মুক্ত ত্রিপুরার যে গড়বার যে প্রতিশ্রুতি বিজেপি দিয়েছিল, সেই প্রতিশ্রুতি কি হয়েছে আজকে আপনারা জানতে পারেন। নবারুণ বলছিল, কুমুদ বলছিল যে পাড়ায় পাড়ায় এখন হচ্ছে নেশা মুক্তি কেন্দ্র নাকি গড়ে উঠছে। আরে এত মানুষ নেশা করছে কি করে? এর উত্তর তো মুক্তি কেন্দ্রগুলো চলছে। কেন আমরা হচ্ছে মূল জায়গায় আঘাত করব না? যে প্রতিশ্রুতি বিজেপি দিয়েছিল নেশা মুক্ত ত্রিপুরা, কোথায় গেল আপনাদের প্রতিশ্রুতি? রিপোর্ট বলছে রিপোর্ট। আমরা কোনো ডিওয়াইএফআই বলছি না, আমরা টিওয়াইএফ বলছি না, CI2 বলছি না, AIKS বলছি না, আমরা সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি বলছি না। বিভিন্ন কেন্দ্রের সরকারের দপ্তরের রিপোর্ট বলছে ত্রিপুরাতে যা জনসংখ্যা তার প্রায় 35% মানুষ হচ্ছে মদিরার নেশার সঙ্গে যুক্ত। ভারতবর্ষে যে সমস্ত রাজ্যে সবথেকে মানুষ বেশি নেশা করে তার মধ্যে এখন ত্রিপুরা চলে এসেছে। অথচ আয়তনগতভাবে ত্রিপুরা একটা ছোট্ট রাজ্য। আপনারাও জানেন কি করে আসছে। আজকে ত্রিপুরা এই ড্রাগ যারা নেশার কারবারি তাদের মুক্তাঞ্চল হয়ে যাচ্ছে। আজকে ত্রিপুরার একটা বড় অংশ রয়েছে যেটা হচ্ছে উন্মুক্ত বর্ডার, তার মধ্যে দিয়ে সমস্ত নেশাদ্রব্য আসছে। ত্রিপুরাকে আজকে উত্তর পূর্ব ভারতে নেশার করিডর হিসেবে ব্যবহার করছে নেশার কারবারিরা। আর আমরা বলছি
কেন্দ্রের সরকার তো বিএসএফ এর ভেতরে ঢুকে কাজ করবার সীমানা বাড়িয়েছে। কি করছে বিএসএফ? এই বিএসএফ তো কেন্দ্রের সরকারের অধীনে রয়েছে। কি করছে ত্রিপুরার সরকার? কেন প্রতিদিন ত্রিপুরার বুকে এইভাবে ড্রাগের নেশায় আক্রান্ত হচ্ছে আমাদের ভাই বোনেরা? আপনার বাড়ির ছেলেটা, আপনার বাড়ির মেয়েটা প্রশ্ন করবেন না? ওই ড্রাগ আসছে বলেই তো সেই ড্রাগ কিনে নেশা করবার সুযোগ পাচ্ছে। যদি ওই ড্রাগ সহজে যারা নেশার কবলে পড়ে গিয়েছে তাদের হাতে না পৌঁছায় তাহলে তো তারা নেশা করতে পারতো না। সহজে নেশার দ্রব্য পাচ্ছে বলেই তো নেশা করছে। মাননীয় মুখ্যমন্ত্রী মানিক সাহা, আপনি ওই মুখ্যমন্ত্রী চেয়ারে বসে প্রতিদিন ত্রিপুরাকে একটু একটু করে পেছনের সারিতে নিয়ে যাচ্ছেন। এর বিরুদ্ধে লড়ছি আমরা, এর বিরুদ্ধে লড়ছে ডিওয়াইএফআই, টিওয়াইএফ, অন্যান্য বাম গণসংগঠনগুলো, এখানকার বামফ্রন্ট। এই কমরেড জিতেন চৌধুরী বসে আছেন পার্লামেন্টের অভ্যন্তরে, যেমন হচ্ছে বামপন্থীরা সংখ্যা নিয়ে কম থাকলেও লড়াই করে, একই রকম ভাবে ত্রিপুরার বিধানসভাতেও প্রত্যেকটা বিষয় নিয়ে সংখ্যায় কম থাকলেও আওয়াজে কম নেই, বুলন্দ হোসলায় কোনো কম নেই, প্রতিটা বিষয়কে তুলে ধরছেন। আর বিজেপির নেতা মন্ত্রীরা ত্রিপুরার বিধানসভার অভ্যন্তরে নাজেহাল হয়ে যাচ্ছে। এই যে আমি এতগুলো কথা আপনাদের সামনে বলছি, আর বেশি বলবো না। জিতেন দা এখানে বলবেন, আপনারা অপেক্ষা করছেন ওনার কথা শুনবার জন্য। আমি শুধু আপনাদেরকে বলবো, এই যে ওখানে অনেকেই আছেন যারা অনেক খাবারের দোকান, চায়ের দোকান এগুলো চালাচ্ছেন তো। কেউ গ্যাসে চা করছেন, খাবার বানাচ্ছেন, কেউ হচ্ছে কেরোসিনে করছেন। আচ্ছা বলুন তো, 5 বছর আগে ভারতবর্ষের বুকে কেরোসিনের দাম কত ছিল? কোন রাজ্যে কেরোসিনের দাম 20 থেকে 30 টাকার বেশি লিটার প্রতি ছিল না 5 বছর আগে। আর এখন কেরোসিনের দাম কত? মাঝখানে তো কেরোসিনের দাম অনেক রাজ্যে 100 টাকা পার করে গিয়েছিল। আচ্ছা, এই সরকার নাকি ডবল ইঞ্জিনের সরকার, মানুষের উন্নয়ন করবে? তাহলে একবার প্রশ্ন করবেন না বিজেপিকে, প্রশ্ন করবেন না মানিক শাহ সহ তার মন্ত্রিসভাকে, প্রশ্ন করবেন না নরেন্দ্র মোদী সহ তার মন্ত্রিসভাকে, যে কোন জাদু বলে মানুষের উন্নয়নের জন্য ওই 20 থেকে 30 টাকা লিটার কেরোসিন 100 টাকার ওপরে হয়ে যায়? 2014 সালে রান্নার গ্যাসের দাম ছিল 450 টাকা। এই কিছুদিন আগে ভোট আসছে, একটু দাম কমিয়েছে, পৌঁছে গেছিল 1100 টাকা। প্রশ্ন করবেন না, দেখবেন কোনো বিজেপির কাছে আপনারা কোনো উত্তর পাবেন না। আর আমরা যখন বামপন্থীরা এসব প্রশ্নকে তুলে ধরছি, মানুষ আমাদের সাথে আসছে, প্রতিদিন আমাদের লড়াইটা একটু একটু করে মজবুত হচ্ছে, মিছিলে লোক বাড়ছে, তখন ওরা ব্যস্ত রয়েছে যে সমস্ত কিছুকে ধামাচাপা দিতে হবে। ধামাচাপা দেওয়ার উপায়টা কি? মানুষের মধ্যে বিভেদ তৈরি করো। আর বিভেদ তৈরি করবার সবথেকে ভালো উপায় কি? ধর্মকে ব্যবহার করো। আমাদের ভারতবর্ষের বুকে বিজেপির সময়ে প্রতিদিন ধর্মের নামে ঘৃণার চাষ হচ্ছে, ঘৃণার চাষ। মানুষে বিভেদ তৈরি করো। হিন্দু, একে বলো তুমি মুসলমান। হিন্দুদের কিছু হচ্ছে না কারণ মুসলমানরা দায়ী। মুসলমানদেরকে অপরাধী বলে ডেকে দাও, বিচার করতে হবে না, শুধু মুখে বলে দাও অপরাধী। আর হিন্দুরা সব হচ্ছে জেগে ওঠো, বলো। এই কথা বলে মানুষের মধ্যে বিভেদ তৈরি করে এই মানুষের হকের দাবির লড়াইকে বিজেপি প্রতিদিন ভারতবর্ষের বুকে, ত্রিপুরার বুকে ভাঙতে চাইছে। হিন্দু মুসলমানে শুধু হচ্ছে না, জনজাতিগুলোর মধ্যে হচ্ছে দ্বন্দ্ব লাগিয়ে দাও। আদিবাসীর সঙ্গে ব্রাহ্মণদের গন্ডগোল লাগিয়ে দাও, ব্রাহ্মণদের সাথে নমশূদ্রদের গন্ডগোল লাগিয়ে দাও। প্রতিটা মুহূর্তে বিভাজনের ছক কষো, যাতে তারা এক জায়গায় আসতে না পারে। আমরা শুধু প্রশ্ন করতে চাই, যদি কোনো গ্রামে ধরুন পানীয় জল নেই, বিদ্যুৎ নেই, সড়ক নেই, সেই গ্রামে যদি রাম আর রহিম থাকে, তাহলে রাম কি হিন্দু হয়ে যাওয়ার জন্য তার কষ্টটা একটু কমে যায়, নাকি রহিম মুসলমান হয়ে যাওয়ার জন্য তার কষ্টটা একটু বেড়ে যায়? আসলে ধর্মের মধ্যে দিয়ে এ সমস্ত কিছুর কষ্ট কম বেশি হয় না। রামেরও যা কষ্ট থাকে, রহিমেরও তাই কষ্ট থাকে। আর রাম আর রহিম যদি বামপন্থীদের নেতৃত্বে, টিওয়াইএফআই নেতৃত্বে, বামফ্রন্টের নেতৃত্বে এক জায়গায় চলে আসে, তাহলে ওই ধর্মের রাজনীতি চলবে না। ওই মানুষের পক্ষে থেকে কাজ করবার যে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ভোটে এসে হচ্ছে কর্পোরেটদের হাতকে শক্ত করা, সেটা ভারতবর্ষের বুকে, ত্রিপুরার বুকে চলবে না। তাই মানুষকে হচ্ছে আলাদা করো। আপনারা দেখেছিলেন যে আমাদের ভারতবর্ষে ওই 90 দশকের শুরুতে 1992 সালের 6ই ডিসেম্বর এই বিজেপি লালকৃষ্ণ আডবাণীর নেতৃত্বে বাবরি মসজিদকে ধ্বংস করেছিল। ওই বাবরি মসজিদের সামনে কর সেবার নামে স্লোগান তুলেছিল, এক ধাক্কা ওর দো বাবরি মসজিদ তোড় দো।
সেই যে বিদ্বেষের রাজনীতি শুরু করেছিল, ক্ষমতায় আসার পর সেই বিদ্বেষের রাজনীতিকে আরো তীব্র করেছে ভারতবর্ষের বুকে, ত্রিপুরার বুকে হচ্ছে এই বিজেপি। এর বিরুদ্ধে হচ্ছে আমাদেরকে লড়তে হবে। এই কদিন পরে নাকি রাম মন্দিরের উদ্বোধন হবে। আমি একটা কথা আপনাদের সামনে স্পষ্ট করতে চাই, আমরা ডিওয়াইএফআই, আমরা টিওয়াইএফআই কোনো মন্দিরের বিরুদ্ধে নই, আমরা কোনো মসজিদের বিরুদ্ধে নই, আমরা কোনো গির্জার বিরুদ্ধে নই। আমরা ডিওয়াইএফআই টিওয়াইএফ বলি, ধর্ম যার যার, দেশ সবার। আমার ভারতবর্ষের সংবিধান প্রত্যেক মানুষকে নিজের ধর্ম পালন করবার সুযোগ দিয়েছে, সাথে বলেছে আমার ভারতবর্ষ হচ্ছে ধর্ম নিরপেক্ষ। ধর্ম নিরপেক্ষতার মানে ধর্ম বিষয়ে রাষ্ট্র হচ্ছে উদাসীন থাকবে, কারো পক্ষে রাষ্ট্র কোনো কথা বলবে না। এই কদিন পরে রাম মন্দির নাকি তৈরি করে তার জিগির দিয়ে নাকি 24 সালের লোকসভা নির্বাচনকে পেরোতে হবে বিজেপি। আমরা বলছি নরেন্দ্র মোদী, রাম মন্দির হচ্ছে কোর্টের রায়ে হোক, নিজেকে ওখানে জড়াবেন না। না জড়িয়ে দেখুন তো ভারতবর্ষের বুকে যে কৃষক ফসলের দাম পাচ্ছে না, যে বেকার যুবক নিজের কাজের জন্য জুতোর সুক্তলাখ হয়ে পড়েছে, যে ছেলেটা পয়সার জন্য উচ্চশিক্ষায় যেতে পারছে না, যে মহিলার নিরাপত্তা নেই, তাদের কথাগুলো আপনি বলুন, তাদের জন্য কাজ করুন। দেখবেন নরেন্দ্র মোদী কোনো কথা বলবে না। এই বিজেপির সরকার, শুধু মনে রাখবেন, এই জাতপাতের রাজনীতি তাদের বিরুদ্ধে সবটা নয়। এই সরকার হচ্ছে মহিলা বিরোধী সরকার। কেন এই কথা বলছি? শুধু একবার আপনাদের সামনে একটা উদাহরণ আমি দিতে চাই। উদাহরণ দেওয়ার আগে আমি ছোট্ট খালি দুটো কথা বলবো। ওই প্রত্যেক বছর যখন 15ই আগস্ট হয়, আমাদের দেশের প্রধানমন্ত্রী ওই লালকেল্লার সামনে দাঁড়িয়ে, যে লালকেল্লাকে গর্ব করে আমাদের একটা ঐতিহ্য ছিল, ভারতবর্ষের ইতিহাসের একটা মূর্ত প্রতীক ছিল, সেটাকে পর্যন্ত আদানিদের হাতে বেচে দিয়েছে। এখন লালকেল্লায় ঘুরতে গিয়ে দেখবেন টিকিটের দাম বেড়ে গিয়েছে, যেখানে সেখানে ঢুকতে পারবেন না, পুরোটা কর্পোরেট হাউসের হাতে। যাই হোক, সেই লালকেল্লায় দাঁড়িয়ে বক্তৃতা করেন 2018 সালে 15ই আগস্ট নরেন্দ্র মোদী একটা বক্তৃতা করেছিলেন। সেখানেও তিনি বলেছিলেন যে মহিলাদেরকে নিয়ে অনেক কথা, যে দেশের মহিলাদের উন্নয়ন করতে হবে, মহিলাদেরকে স্বনির্ভর করতে হবে, দেশের মহিলাদের হাতে কাজ তুলে দিতে হবে, অনেক কথা বলেছিলেন। 22 সালের 15ই আগস্ট আমরা একই রকম ভাবে ওই নরেন্দ্র মোদীর মুখে একই কথা শুনেছিলাম, যে মহিলাদেরকে নিয়ে তিনি একটা বড় অংশ ব্যয় করলেন। আর আমরা 2022 সালের 15ই আগস্ট নরেন্দ্র মোদী লালকেল্লা থেকে বক্তৃতা দিয়ে চলে যাচ্ছে, আর তার কিনে নেওয়া কর্পোরেট মিডিয়া তার বক্তব্যকে তুলে ধরছে। আর সেদিন একটা ভারতবর্ষের ইতিহাসে নিকৃষ্টতম একটা কাণ্ড হচ্ছে বিজেপি ঘটিয়েছিল। কি ঘটিয়েছিল? বিলকিস বানুর নাম আপনারা শুনেছেন। গুজরাটে যখন দাঙ্গা হচ্ছে, এই বিলকিস বানুর পরিবারের অনেককে হত্যা করা হয়েছিল। এই বিলকিস বানু অন্তঃসত্ত্বা ছিল, তাকে ধর্ষণ করেছিল এই আরএসএস এর গুন্ডারা, দুষ্কৃতীরা, পশুরা, নরখাদকরা। এর থেকে ভালোবাসা আমাদের অভিধানে এদের জন্য অন্তত নেই। সেই বিলকিস বানু অনেক লড়াই করে তার সাথে যারা এই বাজে কাজ করেছিল তাদের শাস্তির ব্যবস্থা করেছিল। 15ই আগস্ট 2022 সালে এই বিলকিস বানুর পরিবারের লোকেদেরকে যারা হত্যা করেছিল, গণধর্ষণ করেছিল, তাদেরকে গুজরাটের বিজেপি সরকার, কেন্দ্রের বিজেপি সরকারের সহায়তায় জেল থেকে মুক্তি দিয়েছিল। ভারতবর্ষের বুকে এরকম উদাহরণ কোনোদিনও নেই, তৈরিও হবে না, যে ধর্ষকদেরকে, যারা নৃশংস ধর্ষণের সঙ্গে যুক্ত, তাদেরকে হচ্ছে বিজেপি মুক্তি দিচ্ছে। আমাদের এই ত্রিপুরার মা বোনেরা, আপনারা বিজেপিকে প্রশ্ন করবেন না যে তোমরা কেন ধর্ষকদেরকে মুক্তি দিয়েছো? কোনো উত্তর পাবেন না। আপনাকে বলবে পাকিস্তান দেখুন, আপনাকে বলবে মুসলিম দেখুন, কোনো উত্তর হচ্ছে এদের কাছে নেই। আমার শুধু একটার কথা, হাত জোর করে বিনম্রভাবে ত্রিপুরার মা বোনেদের কাছে, আমাদের লড়াকু যোদ্ধাদের কাছে, বিজেপির এসব কথাতে আর ভুলে গেলে চলবে না। বিজেপি এই করে করে দেশটাকে, ত্রিপুরা রাজ্যটাকে পিছিয়ে দিচ্ছে। এখনই লড়াই করতে হবে, দাঁড়াতে হবে ঘুরে, না হলে হবে না। মণিপুরে দেখেছেন, উত্তর পূর্ব ভারতে কোনোদিনও ইতিহাসে এত নৃশংস ঘটনা পাবেন না। দুজন নারীকে উলঙ্গ করে হচ্ছে প্যারেড করানো হচ্ছে। ভিডিও আসার পরে কিছু ব্যবস্থা হয়েছে। ওই কদিন আগে দেখছিলাম অমিত শাহ সংসদের অভ্যন্তরে বলছে, এই ভিডিওটা যখন পাওয়া গেল, পুলিশকে না দিয়ে এটা সংবাদ মাধ্যমকে দেওয়া হলো কেন? আর ওই দুজন মহিলা, তারা যখন দেশের সংবাদ মাধ্যমকে বলেছে, পুলিশকে বলেছে, তারা বলেছে ওই মণিপুরের পুলিশ হচ্ছে ওই ধর্ষকদের হাতে, নরখাদকদের হাতে তাদেরকে সেদিন তুলে দিয়েছিল। যদি আমার কথা মিথ্যে হয়,
বিজেপি এই ত্রিপুরার বুকে দাঁড়িয়ে যা বলবে সব মেনে নেব। তাহলে কি করে অমিত শাহ একজন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এত বড় মিথ্যে কথা বলেন যে পুলিশ জানতো না? কেন ভিডিও হচ্ছে মিডিয়ার হাতে দেওয়া হলো? পুলিশ সব জানতো। এর বিরুদ্ধে হচ্ছে আমরা ডিওয়াইএফআই টিওয়াইএফ হচ্ছে আমরা লড়ছি, বামপন্থীরা লড়ছে, জিতেন দার নেতৃত্বে এখানে হচ্ছে একসঙ্গে বিধানসভার অভ্যন্তরে রাস্তায় বামপন্থী রাজনৈতিক দলগুলো একজোট হয়ে হচ্ছে এখানে লড়াই করছে, গণতান্ত্রিক শক্তিগুলো একজোট হয়ে লড়াই করছে। এই লড়াই চলবে, এই লড়াই আমাদেরকে জিততে হবে। আমি শেষ করব আমার দুটো কথা বলে শুধু আপনাদের সামনে। এই কিছুদিন আগে আমাদের ভারতবর্ষের বুকে G20 হয়েছে। G20 মিটিং এখন ভারতবর্ষের সমস্ত মানুষ জেনে গিয়েছে। আপনাদের ত্রিপুরাতেও যান, এয়ারপোর্টের বাইরে প্রায় 2 বছর ধরে G20 হচ্ছে বড় বড়, 1 বছর ধরে প্রায় G20 বড় বড় বিজ্ঞাপন আপনারা দেখেছেন। অনেক সরকারি দপ্তরে G20 বিজ্ঞাপন আপনারা দেখেছেন। এই G20 হওয়ার পরে ওই পেটোয়া মিডিয়া যাদেরকে কিনে নিয়েছে, যারা আদানি আম্বানিদের হাতে রয়েছে সেই মিডিয়া, তারা কি বলছে? ও যে ভারতবর্ষ নাকি এখন মহান শক্তিতে পরিণত হয়ে গেছে, সেটা পৃথিবীর মধ্যে নাকি একটা গুরুত্বপূর্ণ শক্তি। আর আমরা কি বলছি? সঠিক কথা কি বলছে? তথ্য কি বলছে? বলছে এই G20 বৈঠক করতে গিয়ে এই বিজেপি সরকার নতুন করে দিল্লিতে 3 লক্ষ মানুষকে গৃহহীন করেছে, বস্তিগুলো ভেঙে গুড়িয়ে দিয়েছে। সরকারি হিসেব বলছে 49টা হচ্ছে উচ্ছেদের অভিযান চলেছে G20-র জন্য। বেসরকারি মতে সংখ্যাটা আরো বেশি। ওই পর্দা দিয়ে, কাপড় দিয়ে হচ্ছে বস্তিগুলোকে ঢেকে দিয়েছে। আমরা শুধু বিজেপিকে বলতে চাই, ওই বস্তির উন্নয়ন না করে, গরিব মানুষের উন্নয়ন না করে শুধুমাত্র G20 বৈঠক করে ভারতবর্ষ কোনোদিনও মহান হতে পারে না। আপনারা বলুন তো, যারা আমাদের কথা শুনছেন, এই যে যিনি এখানে দোকানে কোনো কিছু বিক্রি করছেন, লাভ কমে এসেছে, বিক্রি কমে এসেছে, মানুষের হাতে পয়সা নেই, আগের মতো জিনিস কিনতে পারে না, আপনার কি উন্নয়ন হয়েছে? আপনি একবার ভাবুন তো। যিনি এখানে অটো চালাচ্ছেন, আপনি ভাবুন তো, ওই কথা আপনি শুনছেন G20 দিয়ে নাকি মহান হয়েছে। আপনার কি চালের দামটা কমেছে? আপনার কি বেঁচে থাকাটা একটু সহজ হয়েছে? না হয়নি, প্রতিদিন আরো কঠিন হচ্ছে। দেশ তখনই মহান হতে পারে, তখনই শক্তিশালী হতে পারে, যখন এই গরিব মানুষের হাতে রেশনের চাল থাকবে, দুবেলা পেট ভরা ভাত থাকবে, বেকার যুবদের হাতে কাজ থাকবে, কৃষকের ফসলের ন্যায্য দাম থাকবে, শ্রমিকের সঠিক মজুরি থাকবে। না হলে ভারতবর্ষ কোনোদিনও এগোতে পারে না। এই সমস্ত কিছুর বিরুদ্ধে আমরা লড়াই করছি, এই লড়াই চলবে। আমরা ডিওয়াইএফআই এবং যে টিওয়াইএফ আপনাদের এখানে জন্ম নিয়েছিল, আমরা শুধু বলতে চাই আমাদের জন্ম হয়েছিল লাঞ্ছনা এবং বঞ্চনার জঠর থেকে। প্রথম দিন থেকে হচ্ছে আমরা সমাজে যা কিছু খারাপ সাম্রাজ্যবাদ, সাম্প্রদায়িকতা, তার বিরুদ্ধে লড়াই করে গিয়েছি। আমাদের প্রতিদিন সারা ভারতবর্ষ জুড়ে এই শহীদের তালিকাটা বড় হয়েছে, কিন্তু আমাদের লড়াইকে কেউ কোনোদিনও আটকাতে পারেনি। ত্রিপুরার বুকেও ডিওয়াইএফআই টিওয়াইএফআই লড়াইকে কেউ কোনোদিনও আটকাতে পারবে না। আমরা চোখে চোখ রেখে লড়াই করব, চোখে চোখ রেখে আমরা কথা বলবো। আজকে বিলোনিয়াতে সভা হলো, এরপরে হবে কুমারঘাটে, তারপরে হবে আগরতলা শহরে। এটা সবে শুরু হলো। এরপরে এই আন্দোলন আস্তে আস্তে ত্রিপুরার সমস্ত গ্রামে গঞ্জে, পাড়া মহল্লায়, বুথে আমরা ডিওয়াইএফআই টিওয়াইএফ ছড়িয়ে দেব। আমরাও দেখতে চাই শেষ পর্যন্ত এই লড়াইতে কে জেতে। ইতিহাস সাক্ষী আছে, ইতিহাস বলছে এই লড়াইতে শেষ পর্যন্ত শুভ শক্তির জয় হয়েছে, অপশক্তি কোনোদিনও জিততে পারেনি। কিছু সময়ের জন্য শক্তি বৃদ্ধি করতে পারে, কিন্তু শেষ পর্যন্ত এরা জিততে পারে না। আমাদের দৃঢ় বিশ্বাস আগামী দিনেও ত্রিপুরাতে আমরা এই রাজনীতিকে পরাজিত করতে পারবো। বামপন্থীরা, তার সঙ্গে ডিওয়াইএফআই টিওয়াইএফ সবার সামনের সারিতে থাকবে। আমি আবার আপনাদেরকে সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, ডিওয়াইএফআই টিওয়াইএফ জিন্দাবাদ। এই পথসভার সাথী সভাপতি মণ্ডলীর সদস্যগণ, মঞ্চে আসীন আছেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কমরেড হিমঙ্গ রাজ, দুটি সংগঠনের নেতৃবৃন্দ এবং এই দক্ষিণ জেলার গণতান্ত্রিক আন্দোলনের নেতৃবৃন্দ এবং আজকের এই মহতী কর্মসূচিতে যারা অংশগ্রহণ করেছেন, শুধু যুব বন্ধুরা না, গণতান্ত্রিক আন্দোলনের আরও অন্যান্য সৈনিকরাও
এবং এই বিলোনিয়া শহরের সুধী নাগরিকবৃন্দ, ব্যবসায়ী, দোকানি, যারা এই কর্মসূচিকে সফল করার জন্য নানাভাবে সহযোগিতা করেছেন, আমি আপনাদের সকলকে অভিনন্দন জানাই। বিশেষ করে ডিওয়াইএফআই এবং টিওয়াইএফকে যে দাবিগুলোকে সামনে রেখে শুধু আজকে ত্রিপুরা রাজ্যে না, সারা দেশে তারা আজকে পথে নেমেছে। ত্রিপুরাতে তাদের মুখ্য দাবি সমস্ত যুবকদের হাতে কাজ দিতে হবে। এই যুব সমাজকে নেশা থেকে মুক্ত রাখতে হবে। এই আন্দোলনের সমর্থনে এতক্ষণ ধরে আপনারা যুব নেতৃত্বের কাছ থেকে সারা দেশ এবং রাজ্যের বিভিন্ন ঘটনাবলী এবং তথ্য সমৃদ্ধ বক্তব্য শুনেছেন। কিভাবে ভারতবর্ষের বর্তমান শাসক দল ভারতীয় জনতা পার্টি দেশের যুব সম্প্রদায়ের বিরুদ্ধে, এই দেশের শ্রমিক, কৃষক, সমস্ত অংশের মানুষের বিরুদ্ধে প্রায় যুদ্ধ ঘোষণা করে এই দেশের যৌবনকে সর্বনাশ করে কতিপয় একচাটিয়া পুঁজির হাতে তুলে দিচ্ছে। এবং তার জন্য আমাদের দেশের গণতন্ত্র, সংবিধান কিভাবে নিধন করছে এটা শুনেছেন এবং আপনারাও দেখছেন, প্রত্যক্ষ করছেন, অভিজ্ঞতা অর্জন করছেন। কিন্তু বন্ধুরা, এই মুহূর্তে ভারতবর্ষের শাসক দল এবং তার প্রধান মুখিয়া জনগণের হাজার হাজার কোটি টাকা খরচ করে যেভাবে প্রচার চালাচ্ছে, সেখানে আমাদের দেশের যুব সম্প্রদায়ের, বেকার যুবকদের, তাদের সামনে এরকম সংকট হবে এটাকে আশা করা যায়? একটু আগেই হিমক নারাজ বলেছে, কদিন আগে দিল্লিতে 20টা দেশের একটা বাণিজ্য জোট প্রত্যেক বছর পালাক্রমে এই জোটের 20টা দেশের সদস্যরা সে দেশের রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী তার সভাপতিত্বে মিটিং করেন। এটা বিশেষ কিছু নয়। এরকম একটা মিটিং হয়েছে গত 8-9 সেপ্টেম্বর তারিখ দিল্লিতে। পত্র পত্রিকা, খবরাখবর যা বেরোচ্ছে, এই সম্মেলন করতে ভারত সরকার তার কোষাগার থেকে, অর্থাৎ জনগণের রক্ত ঘাম সঞ্চিত যে অর্থ, 5,000 কোটি টাকা খরচ করে সেখানে দেশের মানুষের কাছে কি বলতে চেষ্টা করছেন? ভারতবর্ষের অর্থনীতি ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি, দ্রুতগামী অর্থনীতি, এখন 5 নম্বরে আছে। কদিন আগেও 15ই আগস্টে লালকেল্লার প্রাকার থেকে আমাদের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী এটাকে প্রায় একটা জনসভার বক্তৃতাতে পরিণত করে সেখানে গিয়ে বলছেন, এখন আমরা 5 নম্বরে আছি, আগামী বছরও আমি এই 15ই আগস্টে প্রধানমন্ত্রী হয়ে পতাকা তুলব, আর তার 3য় মেয়াদে ভারতবর্ষের অর্থনীতি পৃথিবীর 3 নম্বরে যাবে। সেই হিসাবটা কি? আমরা সাধারণ মানুষ, এই হিসাব নিকাশ করা আমাদের কাছে কঠিন, তবুও একটু সহজ করে বলতে চাই। অর্থনীতিবিদরা যেভাবে হিসাব করেন,
এই সময়েতে ভারতবর্ষের অর্থনীতি অর্থাৎ তার সমস্ত সরকারি বেসরকারি সমস্ত ব্যক্তিগত মালিকানা তার সমস্ত সম্পদ মিলে আমাদের দেশের সম্পদের পরিমাণ 3 ট্রিলিয়ন আমেরিকান ডলার। ট্রিলিয়ন মানে কি? 10 লক্ষে 1 মিলিয়ন, 10 মিলিয়নে 1 কোটি, 100 কোটিতে 1 বিলিয়ন, আর 1 লক্ষ বিলিয়নে 1 ট্রিলিয়ন। মানে ভারতবর্ষের অর্থনীতি আগামী মোদী সরকার তার যে স্বপ্ন, সেই স্বপ্নে 5 ট্রিলিয়ন হবে। কিন্তু বন্ধুরা, 5 ট্রিলিয়নই হোক বা 10 ট্রিলিয়ন বা 20 ট্রিলিয়ন, নির্ভর করবে ভারতবর্ষের জনগণের তার মাথা পিছু আয় কত, পার ক্যাপিটা ইনকাম কত। এই বিলোনিয়া শহরের কোন কন্ট্রাক্টর, কোন পুঁজিপতি, কোন এরকম ব্যবসায়ী তার 1000 কোটি থাকলে সেখানে সাধারণ বেকার যুবক যিনি ফুটপাতে দোকানদারি করেন, রাজনগরের বেকার যুবক, গ্রীষ্মমুখের কৃষক, তার কি এসে যাবে? ভারতবর্ষের সরকার এই নরেন্দ্র মোদীর নেতৃত্বে গত 9.5 বছর ধরে আমাদের এই যে 3 ট্রিলিয়ন অর্থনীতির হিসাব করা হচ্ছে, তার 70% তার মালিকানা মাত্র কয়েকটা পরিবারের হাতে। 1 নাম্বার ওই তার গুজরাটি বন্ধু গৌতম আদানির হাতে। তো কি হবে ভারতবর্ষের? কাজে সে ভারতবর্ষে বেকার যুবকদের দুর্দশা থেকে হতাশা। সেই বেকার যুবকরা যখন খেপে ফুপে লড়াইয়ের ময়দানে ঐক্যবদ্ধ হয়ে এই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য লড়াই করার চেষ্টা করবে, তাদেরকে নেশাগ্রস্ত করে, হতাশার অন্ধকারে নিমজ্জিত করে, তাদেরকে ভাগ করে নেশা, ধর্ম, বর্ণ, জাত, পাত এভাবে ভাগ করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছে এই মোদী সরকার, বিজেপি সরকার। তাদের বসংবাদরা আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে শাসন ক্ষমতায়। আজ থেকে 6 মাস আগে গত ফেব্রুয়ারির ভোটে ত্রিপুরা রাজ্যের সংখ্যা গরিষ্ঠ মানুষ তারা মনে প্রাণে চেয়েছিলেন এই সরকারকে যারা ভুল করে এনেছে, এই সরকার সে 2018 ইংরেজিতে মিথ্যা প্রতিশ্রুতির জেরে যারা এখানে এসছে তাদেরকে ছুঁড়ে ফেলে দিতে হবে। 60% মানুষ সে সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্য, ভোট ভাগ হয়ে গেল। সে ঘটনা জানেন, আমি সেটা অবতারণা করতে চাই না। ত্রিপুরা রাজ্যের সমস্ত অংশে মানুষ জানেন। মাত্র 40% মানুষের সমর্থন নিয়ে 32 জন এমএলএ নিয়ে তারা সরকারে। এই ত্রিপুরা রাজ্যের গণতান্ত্রিক মানুষ ভারতীয় জনতা পার্টির ভেতরেও, সবাই তো আর ভারতীয় জনতা পার্টি করে বলে খারাপ হয় না, দেশ বিরোধী হয় না। যারা আইনকে, সংবিধানকে তছনছ করছে, এ রাজ্যের গ্রাম পাহাড় সর্বত্র একটা অরাজকতা তৈরি করছে, সমস্ত বিজেপি তো এটাকে সমর্থন করে, এটা আমরা মনে করি না। ভারতীয় জনতা পার্টি তার ভোট যখন মাত্র 40% নেমে গেল, সাধারণ মানুষ এবং বিজেপির ভেতরেও যারা সৎ, কেন্দ্র এবং রাজ্য একই দলের সরকার থাকলে কিছু হবে, যারা এরকম আশা প্রকাশ করেন, তারা ভেবেছিলেন ডাক্তার মানিক সাহার নেতৃত্বে যে
দ্বিতীয় বিজেপি সরকার, যেহেতু নামের আগে একটা ডাক্তার, তার আগে প্রফেসর, মাস্টার, পণ্ডিত এই শব্দগুলি প্রয়োগ করা হলে একটু হলেও মানুষের মাথা নত হয়। তার নেতৃত্বে এই সরকারের কাজকর্মে একটা পরিবর্তন আসবে, একটা অনুসূচনা আসবে, কাজে তার প্রতিফলন ঘটবে। সরকারের কাজ মানে কি দিয়ে সে কাজ পরিচালিত হয়? বাজেটের মধ্য দিয়ে, অর্থাৎ অর্থনৈতিক যে পরিকল্পনা তা বাজেট দিয়ে আসে। আপনি জানেন গত জুলাই মাসে এই বাজেট পেশ করা হলো, ফুলিয়ে ফাঁপিয়ে অঙ্কের এটা মানে কি বলে জাগলারি অফ অ্যাকাউন্টস, এমন ভাবে দেখানো হলো 26,000 কোটি টাকা খরচ করা হবে। কিন্তু এই টাকা কোত্থেকে আসবে? কেন্দ্রীয় সরকার দেবে, না অন্য কোনো প্রতিষ্ঠান থেকে আসবে, না ত্রিপুরা থেকে রোজগার হবে, তার কোনো ধরনের যুক্তি দিয়ে কোনো উপস্থাপনা নেই। বিরোধীরা যখন প্রশ্ন তোলে তার জবাব দেয় না। এই 26,000 কোটি টাকার বাজেটে এই রাজ্য ভারতবর্ষের বেশিরভাগ রাজ্যের মতো আমাদের ত্রিপুরা রাজ্য কৃষি নির্ভর রাজ্য। এ রাজ্যের অর্থনীতি চাঙ্গা করতে হলে পরে গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে হবে, সেচ বাড়াতে হবে, জমির উর্বরতা বাড়াতে হবে, এক ফসলি জমিকে দু ফসলি করতে হবে, কৃষকদের উন্নত মানের ট্রেনিং দিতে হবে, তাদের সার ঔষধ বীজ সহজপ্রাপ্য করতে হবে, তাদের জন্য ঋণ পাওয়ার ব্যবস্থা করতে হবে খুব সহজে। এবং ভারত সরকার ঋণ খেলাপি দেশ থেকে যারা লক্ষ লক্ষ টাকা নিয়ে যারা বিদেশে চলে যায়, প্রতি বছরে প্রায় 2 লক্ষ 3 লক্ষ কোটি টাকা করে সে সমস্ত ঋণ মকুব করে। এরকম ভাবেই কৃষি ঋণ, বেকারদের ঋণ, ক্ষুদ্র দোকানি যারা ঋণ নেয় এদের সাবসিডি এবং মুকুব করতে হবে, এসব কিছু নেই। এরকম কোনো পরিকল্পনা নেই। নতুন একটা স্কুল, নতুন একটা হাসপাতাল, নতুন একটা কলেজ, এসবের প্রকল্প নেই। নতুন করে কোনো জায়গা দিয়ে রাস্তা করতে হবে, রাস্তা প্রশস্ত করতে হবে। বামপন্থী ফ্রন্ট সরকার যে পরিকাঠামো তৈরি করে গেছে এগুলো ভেঙে চৌচির হয়ে গেছে, তা মেরামতের কোনো বরাদ্দ নেই। এ রাজ্যে এখন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কানা কি বোবা, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ এখন কাজ করে না, এখন থেকে তথ্য পাওয়া যায় না। ত্রিপুরা সরকার কেন, ভারত সরকারেই তার যে পরিসংখ্যান মন্ত্রক, রাজ্যগুলোতেও পরিসংখ্যান দপ্তর, এগুলাকে অকেজো করে দেওয়া হয়েছে সরকারিভাবে। এমনকি রাইট টু ইনফরমেশন, তথ্য জানার অধিকারে আপনি কোনো তথ্য পাবেন না। দিল্লি থেকে নরেন্দ্র মোদী তার নীতি আয়োগের মধ্যে সমস্ত মিথ্যা তথ্য জারি করবেন। রাজ্যের মধ্যেও ডাক্তার মানিক সাহা, রতনলাল নাথরা এক এক সময় এক এক ধরনের তথ্য প্রকাশ করেন। এখানে কুমুদ বলেছে এই সরকার নতুন কোন প্রকল্প ঘোষণা করতে পারলেও, কিন্তু একটা প্রকল্প ঘোষণা করেছে গত বিধানসভাতে, একটাই মাত্র প্রকল্প নতুন হবে, সেটা হলো 8টি জেলাতে 8টি রিহ্যাবিলিটেশন সেন্টার। ও সে বলেছে রিহাব সেন্টার, মানেটা কি? নেশাগ্রস্ত যুবকদের নেশা মুক্ত করার জন্য সেন্টার খুলবে 8টা জেলাতে ত্রিপুরাজ্যে। এ হলো ত্রিপুরাজ্যের রিপোর্ট কার্ড। আজকে এটা লুকাতে পারছে না ভারতবর্ষের সরকার। তার যে গৃহমন্ত্রক, অমিত শাহ যে দপ্তরের মন্ত্রী, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, সারা দেশের যে অপরাধ
সে অপরাধীকে তালিকা করে, সে তালিকাগুলোকে নানাভাবে বিন্যস্ত করে একটা রিপোর্ট জারি করে। ত্রিপুরাজ্যের মন্ত্রীরা, বিজেপি দলের নেতারা প্রায় সময় একটা স্লোগান দেন, এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা, মডেল ত্রিপুরা, আপনা আপ বন জায়গা। হ্যাঁ, বনে গেছে। এই ত্রিপুরাজ্য অমিত শাহ মন্ত্রক যে রিপোর্ট পেশ করেছে, নেশাতে সারা ভারতবর্ষে 1 নম্বরে, আত্মহত্যার ক্ষেত্রে সারা ভারতবর্ষে 1 নম্বরে। আজ থেকে দিন কয়েক আগে আগরতলা একটা সেমিনার হয়েছে, দিল্লি থেকে একজন আইপিএস অফিসার বলছিলেন, ত্রিপুরা আবি খুদকুশি মে, অর্থাৎ আত্মহত্যার ক্ষেত্রে সারা ভারতবর্ষের মধ্যে প্রথমে কারা তার শিকার? বেকার যুবকরা, কৃষকরা, খ্যান মজুররা, দিন মজুররা, এমনকি গৃহবধূ। কদিন আগে এই রাজনগর ব্লকেও একজন গৃহবধূ আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। কার দৌলতে? আমাদের দেশের সরকার। এদের রাষ্ট্র পরিচালনার, দেশ পরিচালনার তার কায়দা কানুন, স্ট্র্যাটেজি হলো ধাপ্পা আর ছাপ্পা। এই যে G20 মিটিং নিয়ে গত 13 তারিখ সন্ধ্যায় দিল্লিতে ভারতীয় জনতা পার্টির সদর দপ্তরে দিকে কাশ্মীরের অনন্তনাগে আমাদের 3 সেনা, 3 যুবক, 3 বীর, সেনাবাহিনীর একজন কলোনেল, একজন মেজর, জম্মু কাশ্মীর পুলিশের একজন ডেপুটি এসপি যখন পাকিস্তানি উগ্রপন্থীদের হাতে শহীদ হয়, কোথায় কোথায় মেরা মাটি মেরা দেশ, তিরঙ্গা যাত্রা, দেশপ্রেম, ভারত মাতা কি জয়, সে ভারত মাতাকে রক্ষা করার জন্য আমার 3 জওয়ান যখন শহীদ হয়, সেদিন কি করে দিল্লিতে প্রধানমন্ত্রী পুষ্পবৃষ্টি গ্রহণ করেন? ধাপ্পা নয় এগুলো, ভণ্ডামি নয় এগুলো। এই ভণ্ডরা আজকে ত্রিপুরাজ্যে। আপনারা দেখেছেন ধনপুর এবং বক্সনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল। হ্যাঁ, ধনপুর বিধানসভা কেন্দ্রে ফেব্রুয়ারির ভোটে ভোট ভাগাভাগির জেরে আমরা হেরেছি। এটা না হয় ছাপ্পা ভোট দিয়ে হলেও একটু আড়াল করার সুবিধা আছে। বক্সনগরে বরাবর সিপিএম এর প্রার্থীরা জিতে আসছে এবং গত ফেব্রুয়ারির ভোটেও আমাদের প্রার্থী কমরেড শামসুল হক 5000 ভোটে ভারতীয় জনতা পার্টির এই উপনির্বাচনের জন্য প্রার্থী, যাকে ছাপ্পা বিজয় করা হয়েছে এখন, সেই তুফাজ্জলকে 5000 ভোটে হারিয়েছে। 6 মাসের মধ্যে সেই তুফাজ্জল 31000 ভোটে জিতে যায়। কোন মন্ত্র? এই 6 মাসে বক্সনগর বা ত্রিপুরাজ্যের মধ্যে বিজেপি সরকার কিছুই করেনি। কাজী বন্ধুরা, কি ভারত সরকার, কি রাজ্য সরকার অনৈতিকতার মধ্য দিয়ে এই দলের জন্ম, অনৈতিক কার্যকলাপের মধ্য দিয়ে এরা নির্বাচন জেতে, ভোটে না জিততে পারলে পরে কালো টাকা ব্যবহার করে, পুলিশকে ব্যবহার করে, ইডিকে ব্যবহার করে, সিবিআইকে ব্যবহার করে। এই ত্রিপুরাজ্যের মধ্যে একদিকে কালো টাকা, আরেকদিকে প্রশাসনিক যন্ত্র, আরেকদিকে সন্ত্রাসীদের ব্যবহার করে জিতেছে তারা। এই সরকার নামের আগে যতই উপাধি, নানা ভূষণ যাই লাগাক, তাদের হাতে ত্রিপুরাজ্যের যুব সম্প্রদায়, ত্রিপুরাজ্যের সাধারণ মানুষের জন্য সেরকম ভালো কাজ আমরা আশা করতে পারি না। এই যে এই
যুবকদের আজকে এই আন্দোলনের কারণ কি? গতকাল কি পরশু গত বিধানসভা নির্বাচন আগে থেকে পরীক্ষা হয়ে আসছিল, বলছে এই সরকার তার সমস্ত চাকরি বাকরি টেন্ডার ইত্যাদি স্বচ্ছতার মধ্য দিয়ে হবে, পরীক্ষার মাধ্যমে হবে, অনলাইনে হবে। একটা পরীক্ষা এরকম দেওয়া হলো, জেআরবিটি, জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা, এরকম বোধহয় নাম, সংক্ষেপে জেআরবিটি। কদিন আগেই এই সরকার মন্ত্রিসভা মিটিং করে বিরোধীদের চাপে বলল রাজ্য সরকারের কোন চাকুরিতে সেখানে ডোমিসাইল ছাড়া, অর্থাৎ রাজ্যের যুবকরা, সব রাজ্যই হয়, হাকিম নিয়োগের ক্ষেত্রে হয়তোবা প্রফেসর নিয়োগের ক্ষেত্রে সেরকম পাওয়া যায় না, এই ক্ষেত্রে সর্বভারতীয় ইন্টারভিউ হয়, কিন্তু কেরানি, গ্রুপ ডি, গ্রুপ সি, এই সমস্ত ক্ষেত্রে রাজ্যে যাদের পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট আছে তারাই হবে। জেআরপিটির ফল প্রকাশ হয়েছে, আমি যদিও এখনো দেখিনি, পত্রপত্রিকাতে খবর বেরোচ্ছে এই জেআরপিটির যাদের নাম বেরিয়েছে তাদের 1/3 বেশি এই ত্রিপুরাজ্যের অধিবাসী তারা না। তাহলে ত্রিপুরাজ্যের যুবকদের কেরানি চাকরি করার, পিয়ন চাকরি করার, এরকম গ্রুপ সি চাকরি করার সে যোগ্যতাও নেই। এটাই হলো বিজেপি। অনৈতিক কার্যকলাপের মধ্য দিয়ে তাদের উত্থান, অনৈতিকতা, এটাই হলো তাদের মতাদর্শ। আর এটাই হলো কোন রাজ্যের ক্ষমতায় বসেও সেই ক্ষমতা ব্যবহার করে জনগণকে ঠকানো তাদের প্রক্রিয়া। কাজে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের রাজ্যের যুব সমাজ ডিওয়াইএফ এবং টিওয়াইএফের নেতৃত্বে যে কর্মসূচি গ্রহণ করেছেন, এই কর্মসূচি শুধু যুবকদের কর্মসূচি না, এই কর্মসূচি ত্রিপুরাজ্যের সমস্ত অংশের গণতান্ত্রিক মানুষের ঐক্যবদ্ধভাবে আগামী দিন সরকারের এই নীতি পাল্টানোর জন্য বাধ্য যাতে হয় তারা, তার জন্য সমস্ত ক্ষেত্রেতে আরো জোরদারভাবে এই লড়াইকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। তার জন্য আজকে যে কর্মসূচি তারা শুরু করেছেন তার সার্বিক সাফল্য কামনা করে আজকে যারা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন তাদের সকলকে অভিনন্দন জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি। ইনকালাব জিন্দাবাদ। পার্মানেন্ট ড্রিঙ্কিং ওয়াটার नोंजांना दैसिखरिखौ हायते 50,000 रां बै लिटार रक पाइजानि दङ रहायते नरक तावाना दे आं अनिमेश देबबर्मा बुजाइ सावो नरकनि जत असुबिदा जोंनो सादे सरकारनो जों बाध्य खायने अकेम पसामुं दांगोन बादे जोंनो खिबैने सरकार त्रिपुराव और ये हिसाब ने सबका साथ सबका विकास। मैं पूछना चाहता हूं, सबका साथ सबका विकास ब्रू लोगों का विकास नहीं होगा। सबका सामानी सबका ब्रू को छोड़ के सबका हो सकता आंगेरिया मोलन माती सानाय मार्केट शेड मारे नाय नोंगरो 300-400 परिवार तुई भाई फियोग्र भाई गायते बड़ बड़ मैगुदों फालनाय बड़ तो बहन फालनाय बड़ वाक बहन फालनाय बड़ दिन दुकान पात दं वेरी इम्पोर्टेंट डिमांड जायखौ नरम नुगायासो खासरांगो आं खासिंगो चिनि असिराम एमएलए रो एम बक्तव्य रिमानि स्पीच रिमानि बेलाय नांजाखै मिजोरामनि चिनि ताकुकसं যখন ছাতক जागो आं निजे आं ছাত্র आफुराय आं स्टूडेंट से एमन के मिजो स्टूडेंट रक बाय मा नांलायो आंनि नरक चिनि रियां रकनो ছাতক नांनाय
25 years segango sakri mandrok azora I just joined my job arobo Mizoram nukai sini bro takute buk sori kogno mati saw. Why do you torture them? Mizuni শত্রুতো ব্রুরো গেবলে जों পুরো সময়ছে মিজোরামনি শত্রুয়া আইবানো সাতক পিতক নানি দিশিংতেই ত্রিপুরা সবাইকা যখন দাবি কাখা যে ব্রুরগ্ন ত্রিপুরা সেটেলমেন্ট মার নাই जों যত খরাং ইয়াসাক লাইকে নরকক পবিতা থাকলে মিজোরাম মিজো মানে তো লুসাই জিমিয়া মিজো মানে সাইলু জিমিয়া মিজো মানে মার জিমিয়া মিজো মানে লাইর বড় জিমিয়া যত পাল মিলিছে কাইছে মিজো আছে অর বাহিনো দেববর্মা তংনাই জমাতিয়া তংনাই রিয়াং তংনাই ব্রু তংনাই जों पाल मिली যতন जों ত্রিপুরা সাই ইনিওরো যে অবস্থা जों নুখা নগ্র ও নগ্নাং নাহারি ওয়ান সুখা হইতে অমো 5 বছর টিকে নাই নগ দেবা হইতে অমো কাগজ বাই স্নামানি নগ হাইছে লাই থাজিঙ্গো নগার ভাই দলিরিয়াং বক্তৃতা মানে মঞ্চ দরকলিরি বক্তৃতা রেখা নগার ফাইকে হইতে wa bokhorok laikai sense dukuman kamu nai omo haino noroni nok monok 10 bochor tongmaya oro 20 years tongmaya chini khorsa takhu ko camp ni bokok narakpur bosaka je ot busuk hektaro 300 poribar 400 poribar tongnani bosabuti kaijangnai সুখ থাইরক ফাইনাই হামজুক ফাইনাই বড় দংনাই जों আর রেশন বন্ধন থেকে তামসা নাই আখাবো সওয়ান সুখ হয় তংমা তো বুফাংসাগা থিংকলাইফান থুইমানো তগ্রব থুয়াইছে কিন্তু সামালে বরন ফাইনাই আইছে জাগা সিকরেইছেন বিনি বাগে जों দিনি পালমি ফায়তামনি বাগে চিনি ব্রু তাকুতে বুকুকসং মক খাসমাই পারাও সিনিয়া যত জায়গা রিহ্যাবিলিটেশন রেজার্ভনা জায়গা সাফিসিয়েন্ট ল্যান্ড বর্ণ মার নাই হা মার নাই বর্ণ ইংরেজ বরফ থাঙ্গি দংমান নাই আবু দাবি তিসানান বাগিছে সানিয়া ওই কেমন মানিয়া হাসা গাইছে ডিমান্ড খাইয়াই কেমন মানিয়া হাইছে ডিমান্ড মা খাই দিয়েছে বিনি বাগে অনেক বরফ ও হাজিনো চিনি বরং রঞ্জগিয়েম সামানি কাউ ব্রুবাই কক বরং তুইই বিধানসভা কক বাংলাই পুরান সিংমানি যাবো কাউ ব্রুনো চালু খাই দিনে অনেক বছর আগে ফাইল মুপুঙ্গা আর ফাইল টাঙ্গি বন্ধ হঙ্গা গাইছে আর ফাইল নো নাহারি পরিওয়ে নুখারো আইছে ব্রু রংনি দেশ বড় ব্রু রংনি রাজ্য বড় একটা রাজ্য ত্রিপুরারনি কয়টা বাসাংমান আইক্লাই আর ফাইল বন্ধ খাই দেখে বন আং ক্লারিফিকেশন সানকা মুখ্যমন্ত্রী থানি সিএম নি থানি যে ও ফাইল বন্ধ থাংমানি আবরগলে নং আপনি সাকা কায়ে নং রিমান নাই দেব আমো কাউ ব্রুনো অমনতি রাজনীতি তা থানি পলিটিক্স তা খাই যাইতে kau bru perengani tamu problem tong hai Zomatia kok perengani tamu problem tong mungsa problem kiri Chini tiprarong bagai common kaisa language kok borok abu sung pore nai hai po kau bru bo pore nai Tripurani bo pore nai chung jotono jani kok lamno nogo samani chung poriman khe debu kahamai abu tan birut khai অমনো পলিটিক্স থিনান বাগে ত্রিপুরা বিধানসভা বড় কাইসা কলিং অ্যাটেনশন টু বুখাই আনি প্রশ্ন বিজেপি রগ্ন নরমি সরকার নরকাও ব্রুনো চালু খাইনাকে বিধানসভা সারা নাকি আইতে
ধরো নোটিশ দিবই কাউ ব্রু প্রিমা গামো কিন্তু কাউ ব্রু রিনানি বরনি মেইন উদ্দেশ্য বরনি এম তামো ব্রু রমতি রাজনীতি থাকনানি পলিটিक्स থাকনানি बिनि बागै जों थानसा मा दङ माक्रायो डलिरियान मक्राय चिनियन डलिरियान दङ হইছে मक्रायो যখন অমরপুরনি ওয়ানসারনি বিখিতলাङै मक्रायो सारनि फैक्ट्री खायनो नायखा आब्रु साबो थाङै बुसायखा आब्रु अनिमे जाबमा थांगा डलिरियान थांगा आति जमाति हाय बोरै रखाय आरो आन्दोलन खायबाय गायते रियां बा ब्रुसनि आंदोलन खायामने चिनी आंदोलन नि चापे दिने आरो आ बिखि फैक्ट्री न आबो चिनी ब्रुरो 300 परिवार बरो उच्छेद तंगान दंगनि डिस्प्ले जना तंग जनाबनो कासुई बिमान खायते बनो थांसाय बरो तंग आप ब्रु लिडार रगा ब्रु बरो तंग सरकारनि ब्रु मंत्री सरकारनि ब्रु एमएलए रो बरो हुइजागै दं नङा पुरका सुबै मालिया ताबु गरो महाराज चुक्ति खलायै एग्रीमेंट खलायरो रिहेबिलिटेशन कैम्प खलायफुंखा और तिनी बरक बांगियानि मूल कारण खा और खरबनि लीडर और रिहेबिलिटेशन कैम्प नि खरबनि लीडर नो 50,000 रां रुयै पाई बर्न नव सिंह सिंह आसुदि तलखायते किन्तु चिनी थामसा जतदिन तंनाय रां जानाय आमते दफानि बरक रक कुनो दिन जाति बरनो क्षमा खायग्लाक चिनी थामसा जो जयिनाय रां जानाय लीडर अपर कुनो दिन जयिनाय जों सरकार थांके আমরা বলবো আমরা যদি সরকার গঠন করি আরে ভূত আকু বুকুচং ডিমান্ড নি কোনো দরকার করে আনি মকল বাই মুখে যে ডিমান্ড নিলা और सीका इंग्लिश मीडियम स्कूल नांगो इंग्लिश मीडियम स्कूल की दादी खाइजन नहीं दा बीजेपी साहब ने सबका साथ सबका विकास मैं पूछना चाहता हूँ सबका साथ सबका विकास ब्रू लोगों का विकास नहीं होगा समाज में है नम सबका सामानी सबका ब्रू को छोड़ के सबका हो सकता अंग्रेजिया मोलन समाती सनाए मार्केट शेड मारे नहीं नंगरो 300-400 परिवार तुई भाई फियोग्र भाई गायते बरो बरो मिगुदं फालनाय बरो तोक बहन फालनाय बरो वाक बहन फालनाय बरो बिनिबो दुकान पात दं वेरी इंपोर्टेंट डिमांड जायतो परमानेंट ड्रिंकिंग वाटर नंजाना तिसिकरि खयते 50,000 रां बाय लिडार अफ पाइजनि दङ रहैते नरक तावाना दे आं अनिमेश देबरमा बुसाई छावो नरकनि जत असुबिदा जोंनो सादे सरकारनो जों बाध्य खायने अफ क्याम्पस आमुंगान दे जोंनो खिबैनो सरकार त्रिपुराव और लैंडस्लाइडिंग ने हाका खलायनाय मनो कसुगै थांनाय हायते आइके दे रिहेबिलिटेशन सेंटर रिबर जत चिनी बिरोधिनी नेता एमएलए रो और भाई बेरे भाईनाय सरकार आसुनु जोंनो मा किनिनाय सरकार बो जोंनो खिबुइ त्रिपुरा राज्य चालक माया যদি তিনি বিরোধী रो 3 दिन त्रिपुरा राज्य बंद खाइगै मंत्री पर्यंत गाड़ी का सुधार नहीं है जा फांसिन बताओ तो थामसानी बिसिं दिसे आबनो मुकाबला मा खाइनाय और बुसुर नाइथक डिमांड खाइगा गेम्स एंड स्पोर्ट्स जार्सी रक्सान का फुटबॉल कैरम बोर्ड आं जिनि बरम गनां पठानलाल पठान माने थम थम एमएलए बनमा सानाय नों निनि एमएलए फानबाय और फुटबॉल जार्सी कैरम बोर्ड बरक सानमानि बरो जुर थांगे 1 लाख टाका रां खरचनाय चिनो खासबाय बारानि चिन ताखुते बुकुक जंगन फुटबॉल ऑलरेडी जार्सी तो गुड बो ऑलरेडी क्लाइबाय का बुंगाय बरो रिफायर नाय हिते साउंड सिस्टम माइक्रो साउंड ड्राम सेट मिजोरामनि फाइने रबा मिजोरम जों हाय खामतानि अबका ड्राम अबो ड्राम नायो हायते और ड्राम सेट रो अमर दाबी कतरी हायते अमर जों तिनांगो व्यवस्था खलायनाय
sini yem tongu, sini edisi bo tongu, sini MLA tongu. MLA ni fan mai busun, omor busun, sai tong nai klainin. Separation of Gram Panchayat dia. Separation of village committee. Gram Panchayat kai, buni dofani se. Walsaroni, sini Tipra, Bru, Deborma, Riang, omoroninke village committee. Omobushoy separate nai. Clarification document kare ang thanai, ang chiti sinai. Ang chiti sinai as a leader of opposition. Amit Shah jino chiti sinai. Pradhanmantri Narendra Modi nang chiti nai. Ang khanam chiti sinai noglung nai. Ang tam chiti sinai. Tangi omo ahay obos tangnan boroni. Market shed kare, drinking water kare. Kagos ni nok tangre beka. What is this? Omo video shoot khajan cameraman to samasto oroni. Nog romo video camera khaidi. Dilio video camera khayan rohor nai hit. Yaga dia bor nai. Hansama tongnai, samungma tongnai, khorangma tisanai. Or kemni duijon borok 50,000 rangsawai BJP bai paijangma bai. Buru thigla, buru rongni bagai samasto tiprarok sun buchainchen andolan agi bo khaika. Tau buchung andolan khainai. Tortawan. Oro Aadhaar card dingya. Ang DM no chithi nai khana noi. Tangi Aadhaar card dingya nai buni. Tangi buni voter I card manyang nai bor. ST certificate citizenship. Almost samasto rememberi khana I take action tomorrow. Khana nang sinabuna ni kam aite. Ang dukandaria. I am not a shopkeeper. Ani kuno ব্যবসা বাণিজ্য করে দফারি বরনি সামুং তাংনান বাগিচা অপোজিশন নি লিডার আইছে চিনতে মুংসা সামুং করে নরমরাং তিনি ভাইয়াঙ্গা অনেক সিগলা কামু তিনি ভাই মগল বাই মুখা সিগা চিনি তাকুতে বুকুচ বুসুত সাফার খায় ওর পাতো তিনি অন মুখায় তাই গাইছাঙ্কা কুতুংনি জরাসা টাংলাও কম্বল সুলাই জামারো বানিরো Oh, machine se sunna komple. Os hazino chini Pathanlal Jamati MLA sao Bubagra I block to joto dofa I block to mos hatung kutung I block manu baite. Busuke kutung mamo dalai khat hangsaka nibo dalai tong thoka norobe malai communication tong de Chini office tongo Agartala leader of opposition, please come with your grievances. Noni tuma problem rok tong. Aidi kok sabaidi. Sung action na hanai. Nono kiriang manu leader of opposition te MLA no sorkar ma kiriwo aite. Abu sadharan borok ya. Police duty di ma bhaile chuno. Ke bolte badhar no hore. Jono পুলিশ অবসঙ্গে বেতন বা সরকার বেতন রই অনিমেষ দেববর্মানক গার্ড হিন্দি মাত হ্যাঁ আবু কোনো আবু নাইনা সোজা কোগিয়া বেলাই নাং মানি করতাম ini bagai takute bucong ang gawan kok salia ang numjak se fever high fever chini yem sawo de khasbai parawono nasing gaija Painu penggala satu gua hasud lagi যায় Oro sun bhaiti nai tebo kotor khlaise program khlainai winter season of phainai omo taun nawat langi ta sun jai omo thinai nor ta sun khai omo winter season of sungan bagai advance tini distribution khai klangun sai tebo phainai oro balai hambai jotono Iprado Pai Blokton, Bobagra I Blokton.
সংবাদ মাধ্যমের জায়গা দিতে দেয় তারপরে বিরোধীরা ইসলামের মাধ্যমে রাজ্যের যাত্রা এখানে কেন বিজেপি দল চাইতে আসতাও এই তো তাদের বিজেপি করছে জুয়ার বিরুদ্ধে প্রশাসনকে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে এই নেশা ও জুয়ার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে এই নেশা ও জুয়ার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে এই নেশা মুক্ত ত্রিপুরা করার স্লোগানের কি হলো বিজেপি সরকার জবাব চায় এই নেশা মুক্ত ত্রিপুরা করার স্লোগানের কি হলো বিজেপি সরকার জবাব চায় এই নেশা মুক্ত ত্রিপুরা করার স্লোগানের কি হলো বিজেপি সরকার জবাব চায় এই রাজ্য কেন্দ্রীয় দপ্তরে শূন্য পদগুলি পূরণ করা বিজেপি সরকার জবাব চায় এই বছরে 50,000 চাকরি কি হলো বিজেপি সরকার জবাব চায় এই বছরে 50,000 চাকরি কি হলো বিজেপি সরকার জবাব চায় এই নেশা মুক্ত ত্রিপুরা করার স্লোগানের কি হলো বিজেপি সরকার জবাব চায় এই নেশা মুক্ত ত্রিপুরা করার স্লোগানের কি হলো বিজেপি সরকার জবাব চায় এই নেশা মুক্ত ত্রিপুরা করার স্লোগানের কি হলো শিক্ষা কাজের দাবিতে ব্লক ছেড়ে লড়বে রাজ্যব্যাপী শিক্ষা কাজের দাবিতে ব্লক ছেড়ে লড়বে এই লকডাউন আন্দোলন কেন্দ্র রাজ্যের সমস্ত দপ্তরে শূন্য পদগুলি অবিলম্বে পূরণ করতে হবে এই কেন্দ্র রাজ্য দপ্তরের সমস্ত শূন্য পদগুলি অবিলম্বে পূরণ করতে হবে নাহলে রাজ্যব্যাপী আন্দোলন চলছে and